সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় গণমাধ্যম ও রাজনৈতিক নিপীড়ন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো। ব্যস্ততা যাচ্ছে? সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসিন। আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর টেলিভিশন প্ল্যাটফর্মে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমরা আলোচনা করব গণমাধ্যম ও রাজনৈতিক নিপীড়ন বিষয়ে। গণমাধ্যম পৃথক জিনিস, রাজনৈতিক নিপীড়ন পৃথক জিনিস। কিন্তু গণমাধ্যম কর্মীরাও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে, হচ্ছে। এর উত্তরণ কি? আমরা শুরু করব কাজী জেসিনকে দিয়ে। ধন্যবাদ। আমি কথা শুরু করার আগেই এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সর্বোপরি সবার জন্য, যাদের জন্য এই আন্দোলন সফল হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধার মধ্যে দিয়ে আমি কথা শুরু করতে চাই। আজ যে কথা আমি বলতে পারছি এটা তাদের ত্যাগের কারণেই। এর পাশাপাশি আরও একটা কথা বলতে চাই যে এই গণ অভ্যুত্থানটা শুধুমাত্র আজকের এই যে গণঅভ্যুত্থানের সময় যে যারা এসেছিলেন শুধু তাদের মধ্যে দিয়ে অর্জন নয়। এই গণ অভ্যুত্থানটা বিগত 15 বছরের অনেক প্রতিবাদ, অনেক আন্দোলনের ফসল। এখানে অনেক ঘটনা এর আগেও ঘটে গেছে, অনেক প্রতিবাদ হয়েছে। যেমন নুরুল হক নূররা অংশগ্রহণ করেছিল নিরাপদ সড়ক আন্দোলনে, তখনও যেরকম নিপীড়ন অত্যাচার হয়েছে আমরা দেখেছি। এই নিপীড়নগুলো একটা হয় কি, বিপ্লব কখন হয়? যখন প্রতিবাদগুলো একসাথে বোনা যায় এবং সে একসাথে একটা বিপ্লবের মালা হয়ে ওঠে, তখনই সেটা সফল হয়। কিন্তু শর্তগুলো সব ছিল, ত্যাগ ছিল, কিন্তু ঠিক ওই সফলতাটা, অভ্যুত্থানটা হয়ে ওঠে নাই। তো এবার হয়ে উঠেছে, এবং এই তাদের কারণেই, এই সফলতার কারণেই আজ আমরা এখানে কথা বলতে পারছি নির্ভয়ে। আপনার প্রশ্নে ফিরে আসি। আপনি গণমাধ্যমের ভূমিকা জানতে চাইছিলেন, এই তো? গণমাধ্যম কিভাবে কর্মীরাও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে, গণমাধ্যম। আচ্ছা, একটু বলি প্রথমে। সেটা হচ্ছে যে গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলি, রাইট? ফোর্থ স্টেট এজন্যই বলি যে গণমাধ্যমের দায়িত্ব থাকে যে লেজিসলেটিভ, বিচার বিভাগ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ বিভাগ এবং নির্বাহী বিভাগকে অবজার্ভ করার মধ্য দিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু সেটা না হয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম উল্টো সরকার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে, এবং সেখানে গণমাধ্যম একটা পর্যায়ে এমন হয়ে গেছে যে আমরা অতীতেও কিন্তু দেখেছি কখনো যে আপনার সাংবাদিকদের বা গণমাধ্যমের এক ধরনের পক্ষপাতিত্ব। কিন্তু এই 15 বছরে আমরা কি দেখলাম? এই 15 বছরে আমরা দেখলাম যে গণমাধ্যমে যারা কেনাকর্তা ব্যক্তি, যারা নির্বাহী পদে আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা উল্লেখ করছি, এর বাইরে যারা কিনা গণমাধ্যমের মালিকানা নিয়ে আছেন, তারা প্রত্যেকে একটি বাদে, আমি অবশ্যই বলবো 2-1 যোদ্ধা বাদে, কারণ প্রত্যেকের ত্যাগকে আমাদের স্মরণ করতে হবে, প্রত্যেকের যুদ্ধকে আমাদের মেনে নিতে হবে, এবং তাদের প্রাপ্য মর্যাদা আমাদের দান দিতে হবে। তো যেটা বলছিলাম, আপনার এই লুটেরাদের সাথে বর্তমান বিগত সরকারের যে শাসক লুটেরাদের সাথে আমরা দেখেছি তারা হাত মিলিয়ে এই কাজটি করে এসেছে একসাথে। তো সেখানে গণমাধ্যমটা হচ্ছে জনগণের মাধ্যম। গণমাধ্যম আমাদের যে তথ্য দেয় সেটা কিন্তু গণসম্পদ, আমাদের সম্পদ, রাইট? সেই জায়গা থেকে তারা শুধু অর্থ লুট করে নাই, তারা আমাদের দেশ থেকে আমাদের মানবাধিকার থেকে আমাদের বঞ্চিত করে নাই, আমাদের দেশ থেকে আমাদের টাকা পয়সা লুট করে পাচার করে নিয়ে যায় নাই, আমাদের কাছ থেকে আমাদের প্রাপ্য যে তথ্য সেটাও লুট করা হয়েছে। শুধু তাই না, আমাদেরকে ভুল তথ্য দিয়ে আপনার প্রভাবিত করা হয়েছে। সো আমরা কি জানি যে একটা সমাজ, প্রথমত আপনার একটা সমাজ দরকার, তাই না? একটা সমাজ যদি ভালো হয়, সুন্দর হয়, সেই সমাজ থেকে একটা মানবিক সমাজ হয়, তারপর আমরা একটা মানবিক রাষ্ট্রের দিকে যেতে পারি। সো এই জায়গাটায় আমরা কি বলি, আমরা হেগেলের কথা যদি বলি, উনি সবসময় একটা কথা, ওনার তত্ত্ব দিয়ে উনি একটা কথা বলেছেন, গুরুত্বের সাথে বলেছেন, যে একটি সমাজ সবসময় গড়ে ওঠে কিন্তু রিজনের মধ্যে দিয়ে, যুক্তির মধ্যে দিয়ে। তো সমাজে যদি যুক্তি না থাকে, সেখানে কখনো মানুষের সে মানবিক গুণাবলীর বিকাশ হয় না, সে সমাজ কখনো উন্নয়নের দিকে বা সে সমাজটা কোনোভাবেই বিকশিত হতে পারে না।
তো আমরা দেখেছি যে সমাজ তো বিকশিত হয় নাই, বরং এই যুক্তির পূর্ণরূপী তো রাষ্ট্র, সে যুক্তিই তো ছিল না, যেখানে রিজন ছিল না, মানুষ কথা বলতে পারেনি, বাক স্বাধীনতা ছিল না, সেখানে রাষ্ট্র একটা ঘাতকের ভূমিকায় দাঁড়িয়ে গেছে এবং রাষ্ট্র ঘাতক হয়ে সাংবাদিকদের, যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চেয়েছে, যারা চেষ্টা করেছে, যারা সত্য কথা বলেছে, তাদেরকে টার্গেট করেছে। এবং আমরা দেখেছি যে রাষ্ট্রযন্ত্রের শিকার হয়ে, আপনার হামলার শিকার হয়ে এখানে অনেক সাংবাদিককে হেনস্থা হতে দেখেছি, গ্রেফতার হতে দেখেছি, গুম পর্যন্ত হতে দেখেছি। শাহনেওয়াজ কাজলের কথা আপনারা জানেন যে সাংবাদিককে এই যুগে এরকম একটা সময়ে আপনার একজন সাংবাদিককে গুম করে একটা কবরের মতো জায়গায় রাখা হয়। আমি যদি বর্তমান সময়ে একটু যুক্ত করি, আপনি এখনো কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মানবাধিকার লঙ্ঘন বিষয়ের যে মামলা হয়েছে তাদের 27 জন সাংবাদিকের নাম দেওয়া হয়েছে। সো এখন একটা কথা বলছে যে মানবাধিকার আপনি এই সময়ে যে মামলাগুলো হয়েছে সেটা কিন্তু প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আপনার বুঝতে হবে গণ অভ্যুত্থানের সময়ে যে মামলাগুলো সেটা গণহত্যার মামলা। সেই সময়টায় সাংবাদিকদের ভূমিকা কী ছিল, গণমাধ্যমের ভূমিকা কী ছিল, সেটা নিশ্চয়ই প্রশ্নের মুখোমুখি এখন। মানুষ দেখেছে যে প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেছেন তখন আমি নিজে দূরদেশ থেকে আমি আশা করেছিলাম যে আমার যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন, সিনিয়র সাংবাদিকরা যাচ্ছেন, এবার তারা বলবেন যে আমাদের ছাত্রদের মারা হচ্ছে, আমাদের সন্তানদের মারা হচ্ছে। আমি হতবাক হয়ে গেছে দেখে যখন তারা বলেছেন যে এই দেশে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে গাজা দিচ্ছে, কিন্তু একটি মানুষও সেদিন বলেননি যে আমাদের সন্তানদের মারা হচ্ছে, এবার থামুন। এই কথাটা তো কেউ উচ্চারণ করেননি। আজকে যে এতগুলো সন্তানদের, আমাদের ছাত্রদেরকে, জনতাকে, যতগুলো মানুষকে মারা হয়েছে, হাজার মানুষ, এবং আমি মনে করি হাজার অতিক্রম করবে, এবং এত মানুষ গুরুতরভাবে আহত হয়ে পড়ে আছেন, তাই না? কেউ অন্ধ হয়ে গেছেন, কেউ পা হারিয়েছেন, একটা শিশু সন্তান, যে কিশোর সন্তান, সে পা হারিয়েছেন। এতগুলো মানুষকে হত্যার পর তাদেরকে ট্রাকে তুলে তাদেরকে জীবন্ত, আমি শুনেছি এখানে মানুষের প্রাণ ছিল, তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। এই পর্যন্ত সরকার কি করে আসলো, এই প্রশ্নটা আমাদের করতে হবে। আমি শেষ করি, এই পর্যন্ত কি করে এসেছে? আমরা তো কখনো প্রশ্ন করিনি যখন সাংবাদিকদেরকে নিপীড়ন করা হয়েছে। একটি মানুষ তো আমার যখন অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, থ্রেট দেওয়া হলো, ডিজিএফআই থ্রেট দিল, বাসায় আমার কাফনের কাপড় পাঠানো, বুলেট পাঠানো হলো, এসব যখন হয়েছে কেউ তো বলে নাই যেসব কেন হচ্ছে। আমি তো সেই সুবিধাগুলো, সেই সহায়তার হাত খুব কম মানুষের কাছ থেকে পেয়েছি, তাই না? তো শুধু আমারটা তো খুবই তুচ্ছ। এখানে মানুষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, কেউ তো পাশে দাঁড়ায় না। এবং তারই ফল যখন আপনি রাষ্ট্রযন্ত্রের কাজে সমালোচনা না করেন, সরকারকে চ্যালেঞ্জ না করেন, সরকার তো সেখানে আপনার সেই সুযোগ সুবিধাটা নেবেই। সরকার তো ভাবছে যে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে না। আমি মনে করি যে কথাটা বলে শেষ করতে চাই যে আজকে এই হাজার সন্তান, ছাত্র জনতা যারা আজকে প্রাণ দিয়েছে, মাঝে অনেকেই আছেন, অনেক দলের মানুষই আছেন যারা প্রাণ দিয়েছেন, এটার পেছনে গণমাধ্যমেরও দায় আছে। এই দায়টা মেনে নিয়ে আমাদের সামনে এগোতে হবে। অনেকগুলো কথা বললেন কাজী জেসিন, যে কথা হয়তো আপনিও বলতে চাইতেন। আপনি নতুন জায়গা থেকে শুরু করতে। প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রোগ্রামের জন্য, যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। এটা ঠিক যে এই পর্যায়ে পর্যন্ত এই সরকার কেন আসলো, কিভাবে আসলো, মানে সেই উত্তরটা আমাদেরকে খুঁজতে হবে। আপনার খালেদ মহিউদ্দিন ভাইয়ের কথায় যদি বলি যে উনি একটা ডায়ালগ দিয়ে থাকেন, এটা যথার্থ যে আমরা গণমাধ্যম জনগণের কথা থেকে আমরা প্রশ্ন খুঁজি, প্রশ্ন করি, প্রশ্নের উত্তর খুঁজি। তো সাংবাদিকদের ফোর্থ স্টেট হিসেবে গণমাধ্যমের এটা তো একটা বড় কাজ, ওয়াচডগ হিসেবে। সেই ক্ষেত্রে ধরেন আজকে আমরা রাজনৈতিক নিপীড়নের কথা বলছি, আজকের যে ছাত্র জনতার একটা সফল অভ্যুত্থান হয়েছে, ধরেন এটা নিয়ে এখন আবার নতুন আপনার ডিবেট হচ্ছে, এটা কি ছাত্রদের মানে ক্রেডিট নাকি জনগণের ক্রেডিট নাকি রাজনৈতিক দলের ক্রেডিট? তো প্রথমত আমি একজন ছাত্র নেতা থেকে এখন একটা ইয়ং রাজনৈতিক দলের সভাপতি, দল রেজিস্ট্রেশন হয়েছে কিছুদিন আগে, সেই জায়গা থেকে আমি বলবো যে এইটা দীর্ঘ 1.5 দশকের যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ এবং সরকার যে দানবীয় একটা আকৃতি ধারণ করেছিল, তার একটা
মানে আপনার ফাইনাল একটা পরিণতি ছিল সরকারের এই পতন। সেখানে বিরোধী দলগুলো গত 1.5 দশক ধরে রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন করতে গিয়ে তারা অনেকে গুম হয়েছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেগুলো মানুষকে টাচ করেছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে, সভা সমাবেশ করতে গিয়েছে, সভা সমাবেশ পণ্ড করে দিয়েছে। আমরা 2018 সালে এই কোটা নিয়ে আন্দোলন করেছিলাম, সারা দেশের ছাত্ররা ব্যাপক পরিমাণে সাড়া দিয়েছিল, সমর্থন করেছিল, কিন্তু আমাদের উপরেও হামলা করেই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করা হলো। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন তৈরি হলো। সাংবাদিক শহীদুল আলম ভাইয়ের মতো একজন মানুষ, তিনি একটা ইন্টারভিউ দিলেন আল জাজিরাতে, তার জন্য তাকে গ্রেপ্তার হতে হলো এবং তাকে যে কি টর্চার করা হয়েছিল সে তো বলেছে যে পাঞ্জাবিতে রক্ত, সেটা ধুয়ে আবার ওই পাঞ্জাবি গায়ে দিয়ে তাকে কোর্টে তুলেছে। স্বাভাবিক। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ডিপ্লোম্যাট থেকে শুরু করে সামরিক অফিসার, আপনার বেসামরিক অফিসার, অনেক অফিসাররা চাকরি হারিয়েছে, জেলে গিয়েছে, সকলেরই কিন্তু একটা স্যাক্রিফাইস ছিল। এবং এই যে গণ আন্দোলনটা শুরু হলো, ছাত্রদের দাবি ছিল কিন্তু সরকারি চাকরিতে কোটার একটা সংস্কার। মানে এই আন্দোলন তো আমরা পাইওনিয়ার 2018 সালে আমরা করেছিলাম, সেই আন্দোলনের ফলেই তো আমাদের পরিচিতি এবং 2019 সালে ভিপি নির্বাচিত হয়েছিলাম। স্বাভাবিকভাবেই 5 বছর আগের রাজনৈতিক বোঝাপড়া আর 5 বছর পরের আমার রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে তো একটু ডিফারেন্স আছে। সেই জায়গা থেকে এটা ট্রু যে আমাদের এক শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইংরেজি বিভাগের, তিনি একদিন আমাকে কথায় কথায় বলছিলেন, তোমরা তো বাবা সেলফিশ জেনারেশন, তোমরা দেশের মানুষ এই যে কথা বলতে পারে না, ভোটের অধিকার নাই, মানবাধিকার নাই, আপনার শুধু তোমরা এগুলো নিয়ে কথা বলছো না, তোমরা শুধু আমলা হবা, বিসিএস আমলা হবা, আমলা হয়ে ক্ষমতার অপব্যবহার করবা, পয়সাপাতি কামাবা, দেশের বাইরে বাড়িঘর করবা, এই জন্য তোমরা বিসিএস আমলা হতে চাও, সেই জন্য তোমরা কোটা আন্দোলন করেছো। তোমরা তো শিক্ষকদের যখন শহীদ মিনারে গরম পানি মারা হয় বেতনের কথা বলতে এসে, তখন তো তোমরা দাঁড়াও না, এই শিক্ষকরা তো তোমাদেরকে পড়ায়। তো ওনার কথা শুনে কিছুক্ষণ থমকে গিয়েছিলাম যে কথা তো সত্য। আমরা কোটা সংস্কারের যে দাবিতে আন্দোলন করেছিলাম, আমরা কিন্তু দেশ সংস্কারের জন্য তখন আন্দোলন করি নাই। ভোটের দাবি, গণতন্ত্রের দাবি, সাংবাদিক নিপীড়ন, সাধারণ মানুষ নিপীড়ন, গুমের বিরুদ্ধে কিন্তু এইভাবে তরুণরা কিন্তু আমরা 18তে আন্দোলন করি নাই, এইবারও কিন্তু শুরুর দিকে সেই আন্দোলনটা করি নাই। আন্দোলন হয়েছে কোটা সংস্কার নিয়ে, পর্যায়ক্রমে যখন এই আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হামলা, বাধা, নিপীড়ন, এবং সবচেয়ে যদি ধরেন 16 তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের যে হিরোইক স্যাক্রিফাইস, বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়া, এগুলো মানুষকে ট্রিগার করেছে, এগুলো মানুষকে এনকারেজ করেছে আরও লড়াই করতে, আরও প্রতিরোধ করতে, আরও জীবন দিতে। তারপরে 16 তারিখের পরে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করলাম যে এখানে তাদের সমর্থন দরকার। 17 তারিখে রাজনৈতিক দলগুলো গায়েবানা জানাজা দিল। 18 তারিখ সমস্ত রাজনৈতিক দলগুলো একটা আপনার সর্বদলীয় মিছিল করতে চাইলো, ছাত্রদের উপরেই হামলা, মামলা, নিপীড়ন। এই কিন্তু আন্দোলন রাজনৈতিকভাবে ট্রান করে বলতে গেলে। সেই আন্দোলন 18 তারিখ পর্যায়ক্রমে আস্তে আস্তে, মাঝখানে কিন্তু আন্দোলন থেমে গিয়েছিল, এটা কিন্তু আপনারাও জানেন। সেই সময় আবার পেশাজীবীদের ভূমিকা, আইনজীবীরা, কোর্ট থেকে বের হয়ে আসা, শিক্ষকরা, সাংবাদিকরা, অভিনয় শিল্পীরা, সকলের একটা সম্মিলিত এফোর্ট কিন্তু এই সফল গণ অভ্যুত্থান এনে দিয়েছে। কাজেই সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আজকের সুযোগ হয়েছে, এই কারণে এই আন্দোলন এই দেশের আপামর জনসাধারণের ত্যাগ, প্রচেষ্টা, সংগ্রাম এবং স্যাক্রিফাইসের ফলে সফল হয়েছে। এই আন্দোলনের কৃতিত্ব সবার, এই আন্দোলনের অংশীদার সবাই। যেটা ইউনুস স্যার বলেছিলেন যে আমাদেরকে শুধু সংস্কারের দায়িত্ব দিয়ে আপনারা দর্শক গ্যালারিতে বসে থাকবেন না, আপনারা আমাদের সাথে কাজ করবেন, আপনারা সবাই মিলে আমরা এই সংস্কারগুলো করব। তো সেই জায়গা থেকে এখন এই পরিবর্তিত বাংলাদেশে যখন আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, রিফর্মের কথা বলছি, একই সাথে আমাদের পেছনের তো কিছু বিষয় আলোচনা আসছে। ধরেন আজকে আপনার কথার মধ্যে একটা হিন্টস রয়েছে যে গণমাধ্যমের, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের নিপীড়ন, সেটা বিগত সরকার আমলে কিংবা বর্তমানে আবার অনেকে মামলার আসামি হচ্ছে। এখন এই যে মানে ফেরাউনকে নাকি একজনে জিজ্ঞেস করছিল যে আপনি তো নিজেও ভিতরে ভিতরে বা মনে মনে আল্লাহ খোদাকে মানেন, সৃষ্টিকর্তাকে, তাহলে আপনি পাবলিকলি কেন আল্লাহর বিরুদ্ধে মানে বলতেছেন, এই অবস্থায় আপনি কিভাবে আসলেন? সে বলছে আমাকে তো কেউ বলে নাই, মানে আমাকে কেউ থামায় নাই। তো শেখ হাসিনা এই যে একটা এই ফেরাউনের মতো একটা শক্তিশালী নিজেকে ভাবলো, তো শেখ হাসিনাকে তো আপনার সাংবাদিকের যে খালেদ মহিউদ্দিনের যে কথা ছিল যে আমরা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর খুঁজি, আপনারা প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প।
হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কেউ প্রশ্ন করেননি, আপনারা উত্তরও খোঁজেন নাই। যেটা আপা বলেছিল যে সাম্প্রতিক ঘটনা কেন্দ্রিক, যে এই যে কেন পুলিশ বিল্ডিং এর ছাদ থেকে গুলি করে ছাত্রদেরকে মারছে, কেন একজন মা জানলার পাশ দিয়ে তাকাতে গিয়ে গর্ভবতী মা গুলিবিদ্ধ হচ্ছে, কেন একজন বাচ্চা ছাদের উপর থেকে গুলিবিদ্ধ হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, এই প্রশ্নগুলো এই সাংবাদিকরা করেনি। তো এই যে সাংবাদিকদের মধ্যেও ধরেন একটা চাটুকার শ্রেণী তৈরি হয়েছে, তো তারা তো এখন এই মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি হবে। তারা যে আপনার ক্ষমতার অপব্যবহার করে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিট করেন, কিংবা কোনো মন্ত্রীর সাথে খাতির আছে, পূর্বাঞ্চলে প্লট ভাগিয়ে নিয়েছেন, কিংবা সুযোগ সুবিধা নিয়ে তার আপনার ইনভেস্ট নাই, তিনি লাইসেন্স নিয়েছেন টেলিভিশন কিংবা গণমাধ্যমের, তাদের বিরুদ্ধে তো এখন ইনভেস্টিগেশন করতে হবে, তাদেরকে তো আইনের মুখোমুখি হতে হবে। সেই ইনভেস্টিগেশন তো সেই মামলায় হতে পারে, রাইট না? সেটাই আমি বলছি এখানে। হ্যাঁ, আপনার কথাটা যৌক্তিক, যে বিষয়টা আমরা ইতিমধ্যেই আমি আইজিপি, হোম মিনিস্টার, ডিএমপি কমিশনার, অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেটা আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ সরকারের আমলে যে মরা মানুষ যে মামলার আসামি হয়েছিল, দেশের বাইরে থেকে যে মামলার আসামি হয়েছিল, এই সমস্ত গায়েবী মামলা, আজগুবি মামলা এখন যেন না হয়। তো এটা ঠিক যে শুরুর দিকে রাজনৈতিক বিবেচনায় যে সমস্ত মামলাগুলো হয়েছে, সেই মামলায় অনেককে আসলে প্রতিহিংসা থেকে, স্বার্থ থেকে আপনার অনেক আসামি করা হয়েছে। এমন হয়েছে ধরেন গার্মেন্টস এলাকায় জুট ব্যবসাকে কেন্দ্র করে তাকেও একই দলের লোকেরও আসামি দিয়ে দিয়েছে। আবার ধরেন অমুকের সাথে অমুকের একটা ভালো সম্পর্ক নয়, ব্যক্তিগত রেশারেশি ছিল, সেখান থেকে অনেককে মামলার আসামি করেছে। সেই ক্ষেত্রে আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু পরিষ্কারভাবেই বলেছে যে মামলায় আসামি হওয়া মানেই চূড়ান্ত কথা না, একটা তদন্ত প্রতিবেদন হবে, সেই আলোকে ব্যবস্থা নেবে। কাজে সেই ক্ষেত্রে ঢালাওভাবে যদি কারো বিরুদ্ধে এই মামলায় অভিযুক্ত করা হয়, সেটা তার প্রতিকারের সুযোগ আছে। আপনার কাছে আসবো, আমরা কাজী জেসিনের কাছে যেতে চাই। আর এই বিষয়ে আর কিছু বলবেন? আমি সর্বশেষ যেটা বলবো যে এইখানে এরপরে আবার আসবো আপনার কাছে। আমরা এই প্রসঙ্গে যেটা বলবো যে আজকের অবশ্যই আমরা যেটা বলি যে এখন সংবাদ মাধ্যম মানে সরকার, রাজনৈতিক দল, সাংবাদিক, তাদের সকলের একটা সম্মিলিত এফোর্ট লাগবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সেখানে গণমাধ্যমকে ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করতে হবে। তবে আমরা কিছু ঘটনা লক্ষ্য করেছি এই সরকার মানে আগের সরকার পতনের পর এই সরকার স্থিতিশীল হওয়ার বা আপনার দায়িত্ব নেওয়ার আগে কোথাও কোথাও পত্রিকা অফিস দখল করছে, কেউ টেলিভিশনের মালিকানা লিখিয়ে নিচ্ছে। আগে একজনের টেলিভিশনের মালিকানা ছিল, এখন আরেকজন বসে গেছে। তো এই যে ঘটনাগুলো, এগুলোরও তদন্ত হওয়া প্রয়োজন। একটা অফিস থেকে জোর করে কাউকে বের করে দেওয়ার এখতিয়ার কারো নাই। সে যদি অপরাধ করে থাকে আইনের আলোকে বিচার হবে, কিংবা তার যে অপরাধ তাকে সেই অপরাধের জন্য গ্রেফতার করে যে আদালতে তোলা হয়েছে, আদালতে কাউকে হেনস্থা করার অধিকার কারো নাই। এই বিষয়ে সরকার, প্রশাসন তারাও সতর্ক আছে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। আপনি বলেছিলেন হেগেলের উক্তি দিয়ে যুক্তির মাধ্যমে সমাজ গড়ে ওঠে, আমরা কি সেভাবে গড়ে উঠব? আমি এই প্রসঙ্গে আসবো, তার আগে আপনি যে কথাটা বলেছেন যে বিচার প্লট কাউকে দেয়া হলো কিনা, এটা তাকে আপনার অন্যায়ভাবে, অন্যায্যভাবে, সেটার বিচার তো আলাদাভাবে হতে পারে। আই টোটালি এগ্রি উইথ ইউ, ওইটার বিচার আলাদাভাবে হবে। কিন্তু গণহত্যার জন্য কারো বিরুদ্ধে যদি মামলা করা হয়, সেই মামলাটা হওয়া উচিত ইউনাইটেড নেশনের কনভেনশন অনুযায়ী। যদি কেউ এখানে কোলাবোরেট করে থাকে, উস্কে দিয়ে থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করা যায়। আমরা যেমন রুয়ান্ডায় দেখেছি যে ওখানে আপনার RTML বলে রেডিও স্টেশনের মালিক ফার্দিনান্দ, আরও দু একজনের নাম যেমন কাগুগা, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল এবং বিচার হয়েছিল, বিচারের মুখোমুখি হয়েছিলেন তারা। হ্যাঁ, তো গণমাধ্যমকে ব্যবহার করে তারা আপনার গণহত্যাকে উস্কে দিয়েছিল। সো এই ব্যাপারটা খুবই স্পষ্ট করতে চাই যে বিচারটা আসলে যদি আমরা এভাবে রাজনৈতিকভাবে হতে দেখি, তাহলে সেটা হবে দুঃখজনক। এটা আমরা দেখতে চাই না। যার যে দোষ, সেই দোষের জন্যই তাকে তার অভিযোগের মুখোমুখি হওয়া উচিত। আচ্ছা, আপনি যুক্তির কথা বলছেন, যুক্তির জন্যই তো এই লড়াই, কথা বলার জন্যই তো এই লড়াই, রাইট? আমরা যদি কথাই বলতে না পারি, তাহলে যুক্তিটা থাকবে কোথায়? আপনি যদি কথা বললেই সবাইকে বলে দেন রাজাকার, যেমন আপনার ইয়েতে তুতু। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। থেকে বলা হতো আপনার তেলাপোকা রুয়ান্ডায়। হ্যাঁ, সো এইটা যদি হয় ট্রেন্ড, যে আপনার কেউ কোনো কথা বললে তাকে আপনি বলবেন যে সে পাকিস্তানে যেতে চায় এবং সে জামাত বা সে হেফাজত অথবা সে রাজাকার, এইটা থেকে বের হয়ে আসতে হবে। ট্যাগিংটা খুব খারাপ, ট্যাগিং থেকে বের না হলে হবে না। সো আমি মনে করি অবশ্যই যে বাক স্বাধীনতায় আপনার আওয়ামী লীগ বলে ট্যাগিং করা হচ্ছে এখন।
সেটা যদি আওয়ামী লীগ তারা হয়ে থাকে তাহলে তো আওয়ামী লীগ বলাটা ট্যাগিং না। আওয়ামী লীগ তো আপনাদের মতে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী মহিমান্বিত একটা দল, তাহলে তো আপনাদেরকে সেটা গৌরব নিয়ে আপনারা বহন করবেন। আপনারা যদি মনে করেন যে সেই দলটার গৌরব আপনি ক্যারি করতে পারেন, তাহলে আপনি কথা ট্যাগিং নেবেন কেন? আমি টকশোতে আপনার প্রতিপক্ষ না, আমি বলছি আমি আপনাকে প্রতিপক্ষ মনে করছি না। সো এটা যদি সে ট্যাগিংটা নেয়ার, এটা তো আওয়ামী লীগ যদি বলে তাকে, এবং সে যদি আওয়ামী লীগের সমর্থন দিয়ে থাকে, তাহলে তো তার জন্য সেটাই ন্যায্য হবে, তাকে তো অন্য কিছু বলার নেই এখানে। রাইট? নুরুল হক নূর, অনেকগুলো কথা বললেন। আপনার এখন ব্যস্ত সময় যাচ্ছে, আমরা যদ্দূর জানি এই অনুষ্ঠানে আপনাকে 3 দিন আহ্বান করা হয়েছিল, আপনি সময় দিতে পারেননি। আপনার ব্যস্ততা কোথায় এখন? যেহেতু আপনি আন্দোলনের সাথে ছিলেন বা সরকারে যারা আসছে তাদের সাথেও প্রচ্ছন্নভাবে আছেন, ব্যস্ততাটা কি নিয়ে বা কি করছেন আপনারা, এই দেশটাকে কি করতে চাচ্ছেন? আসলে আমি বিশেষ করে অনেক টেলিভিশন থেকে যোগাযোগ করা হলেও আমি এখন টক শোতে বা প্রোগ্রামে একটু সময় কম দিতে পারি, তারপরেও মাঝে মাঝে দু একটা প্রোগ্রামে জয়েন করার চেষ্টা করি। তো আমার বর্তমান ব্যস্ততা 2টা দিক থেকে। একটা হচ্ছে যে এই গভর্নমেন্টকে স্টেবল করার জন্য কাজ করা, বিকজ এই গভর্নমেন্ট তো আমাদের গভর্নমেন্ট। আমি স্পেসিফিকও এটা বলছি না যে আমরা তৈরি করছি, আমার বিশেষ কোনো ইন্টারেস্টের জায়গা আছে। আমার ইন্টারেস্টটা ওইখানে যে এইটা আমরা দীর্ঘ একটা লড়াই সংগ্রামের পরে একটা সরকার, আমরা ছাত্র জনতার আপামর জনসাধারণের একটা সমর্থন নিয়ে আমরা গঠন করতে পেরেছি। এবং এই সরকারের প্রতি আমার প্রত্যাশা, আপনার প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা যে এই রাষ্ট্রকে তারা একটা সহনশীল, একটা মানবিক জায়গায় নিয়ে দাঁড় করাবেন এবং একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে তারা রূপ দেবেন। যেই আকাঙ্ক্ষার জন্য 71-এও আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে 53 বছরেও আমরা সেই জায়গাটাতে পৌঁছাতে পারিনি। তো আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল বেসিক যে আপনার স্পিরিটের ভিত্তিতে, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা। আমরা সেখানে সাম্যের কথা যদি বলি কিংবা ন্যায় বিচারের কথা বলি, আমরা এনশিওর করতে পারি না। এখনও আপনার ন্যায় বিচারের জায়গাটা আদালত যদি বলেন, আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপেক্স কোর্ট বা উচ্চ আদালতে বিচারক নিয়োগের কোনো নীতিমালাই নেই, তাহলে আপনার কিভাবে আপনি সেখানে ন্যায় বিচার পাবেন? বিএনপি আসলে তাদের পছন্দের লোক তারা অ্যাপয়েন্ট করে, আওয়ামী লীগ আসলে তাদের পছন্দের লোক অ্যাপয়েন্টেড করে। 7 সালে তাও ওই আরেকটা 111-এর সরকারই আপনার বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করেছিল, তাও কার্যত পুরোপুরি আলাদা হয়নি। সেক্ষেত্রে আমরা একটা স্বাধীন বিচার বিভাগের জন্য এখন আমরা কথা বলছি। আমরা চাই আমরা নির্বাচন যেই জনগণের ভোটের যেন মূল্যায়ন করা হয়, জনগণ যেন ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। যেই 70-এর নির্বাচনকে কেন্দ্র করে আপনার শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ হলো এই গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, ভাতের জন্য, সেই ভোটের অধিকার কিন্তু আমি বলবো 53 বছরেও আমরা শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারিনি। যেই সরকারই যখন ক্ষমতায় ছিল তারা আবার কিভাবে ক্ষমতা আসা যায় তার জন্য নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করা, প্রশাসনকে ম্যানিপুলেট করা, তাদের দলীয় লোককে দিয়ে নির্বাচন কমিশন করানো, বিভিন্ন পদে বসানো, এইগুলো করেছে নৈরাজ্য। আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই। আপনার কথার মধ্যে আওয়ামী লীগের সাথে বিএনপি এসেছে। গত অনুষ্ঠানেও এখানে একজন বিএনপির সদস্য ছিলেন যিনি বলেছিলেন যে এই আন্দোলন এই সফল হয়েছে রাজনৈতিক দল, মানুষ এবং সাধারণ মানুষ এবং ছাত্রদের অংশগ্রহণ করেন, কিন্তু এখানে বিএনপিকে অনেকটা দূরে ঠেলে রাখা হচ্ছে, এটা তাদের অভিযোগ। ওই ভদ্রলোক এখানে থাকলে হয়তো আপনি ভালো বলতে পারতেন, কিন্তু আমার একটু জানার ইচ্ছা আসলে কি বিএনপিকে এই সরকার, আমি যে লাইনে ছিলাম ওইটা শেষ করে আপনার উত্তরে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তো আমি যেটা বলছি, আমরা একটা মানে গ্রহণযোগ্য একটা স্বাধীন নির্বাচন ব্যবস্থা চাই। ঠিক আছে, আমরা বলছি যে ল করে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা, যেটা ভারতে আছে, পাকিস্তানে আছে, আর অনেক দেশে আছে সেইভাবে, কিংবা বিভিন্ন দেশে যেভাবে আছে। আমাদের বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এইখানে করাপশন এমন একটা প্রতিষ্ঠান নাই আপনি দেখাতে পারবেন না যে এই প্রতিষ্ঠানে করাপশন নাই। এবং দুর্নীতিটা এটা মানুষের এখন বলতে পারেন যে একটা ন্যাচারাল ইনস্টিংক্ট হিসেবে এটা এস্টাবলিশ হয়ে গেছে। যেমন বাচ্চাটা যে আগামীতে জন্মগ্রহণ করছে, ও বেড়ে উঠবে স্কুল কলেজে, ওই দুর্নীতি শিখবে, স্কুল থেকে শিখবে, কলেজ থেকেও শিখবে, সব জায়গায় শিখবে, কারণ এটা সোসাইটিতে এতটা এস্টাবলিশ হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই দুর্নীতি রোধ করার জন্য, নির্মূল করার জন্য আমাদের একটা ফাংশনাল দুদক দরকার। এই ধরনের আমরা কিছু সংস্কার চাই। সেখানে
আমাদের রাজনৈতিক দলগুলোর অতীত যে রেকর্ড সেটা দেখেছি যে যারাই লঙ্কায় গিয়েছে তারাই রাবণ হয়েছে। খুব ভালো রেকর্ড কারো নাই যারা 53 বছরে শাসন করেছে। আমি বলছি আপনি টু বি অনেস্ট সবাই জাজ করেন, আপনারা খুঁজে বের করেন। আমি একটু শেষ করি যে কোন দলটার সময়ে জনগণ তার পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করতে পেরেছে, দেশে গুড গভর্নেন্স ছিল, সুশাসন ছিল, জন আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র পরিচালিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা এই পরিবর্তনগুলো চাই। আর এই পরিবর্তনের জন্য এই সরকারকে একটা সময় দিতে হবে। কিন্তু এই সরকার স্বাভাবিকভাবেই এই দেশে বা এই অঞ্চলে আপনার ভারতের একটা খুঁটি ছিল আওয়ামী লীগ। এইখানে আওয়ামী লীগ পড়ে যাওয়ার পরে এখন ভারত চাচ্ছে না এই সরকারকে আপনার সহযোগিতা করতে। তারা এই সরকারকে আনস্টেবল করে ফায়দা নিয়ে তাদের একটা মানে এজেন্ডার সরকার তারা বসাতে চায়, গঠন করতে চায়। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অনেকে অস্থির হয়ে আছে যে কবে ক্ষমতার চেয়ারে বসবে। সেই জায়গা থেকে আমি মনে করি এই সরকারকে স্টেবল করা এবং এই সরকারের মাধ্যমে সংস্কারগুলো করে একটা নির্বাচনে যাওয়ার জন্য আমাদের সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে। আমি এখানে পরিষ্কারভাবে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনি আওয়ামী লীগ এবং বিএনপির গত 1 বছর ধরে ঢাকায় যে বড় বড় সভা সমাবেশগুলো হয়েছে আপনি নিশ্চয়ই কভার করেছেন, ফলো করেছেন, আমরাও মাঠে ছিলাম। বিএনপির সমাবেশগুলোতে যদি দেখেন 10 থেকে 12 লক্ষ লোক হয়েছে। 18 কোটি জনসংখ্যার দেশে তাহলে যারা সক্রিয় রাজনীতি করে তারা এই সমাবেশগুলোতে আসে, তাহলে সেই পার্সেন্টেজ থেকে 10 থেকে 12 লক্ষ। আওয়ামী লীগের যদি চিত্র দেখেন সেটি ছিল 7 থেকে 8 লক্ষ লোক। তাহলে এই যে 18 কোটি জনসংখ্যার দেশে আপনি যদি পার্সেন্টেজ করেন 20 থেকে 25% লোক সক্রিয় রাজনীতি করে, আর 80% কিংবা 75% লোক তারা সক্রিয় রাজনীতি করে না। তারা চায় দেশটা ভালো থাকুক, ভালো শাসন ব্যবস্থা থাকুক, ভালো সরকার থাকুক, যারা ভালো করবে তাদেরকে সাপোর্ট করবে। এই কমিউনিটির কিন্তু নির্বাচন ভোট নিয়ে এখনই অস্থিরতা নেই। তারা চায় যে দেশটা একটা স্টেবল জায়গা দেখ, একটা শেপ তৈরি হোক। সেই জায়গা থেকে আমরা এই জন্য আমি বলছি যে সরকারকে স্থিতিশীল করার জন্য আমাদের কাজ করতে হচ্ছে। দ্বিতীয়ত আমাদের যে সংগঠন, আমরা এখন মানুষের প্রত্যাশা যে নতুন নেতৃত্ব, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে নতুন প্রজন্ম। ওল্ড মানে করাপ্টেড অ্যান্ড ডার্টি পলিটিক্সের ওল্ড জেনারেশন দিয়ে এই দেশে পরিবর্তন হবে না, এটা আমরা দেখেছি। কাজে সেক্ষেত্রে আমাদের দল এবং সংগঠনকে এক্সপ্যানশন করার জন্য, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। এই দুটো জায়গায় আমার ব্যস্ততা, যে কারণে আপনার অনেক প্রোগ্রাম আসতে পারেনি। দ্বিতীয় কোশ্চেনটা আপনি যেটা বলেছিলেন যে বিএনপির আমাদের কোনো বন্ধুর রেফারেন্স দিয়ে, যেখানে সে বলেছিল যে এই আন্দোলন থেকে বিএনপিকে এক্সক্লুড করার চেষ্টা করা হচ্ছে। এটি শুধুমাত্র বিএনপি না, আমি যে জন্য আমার শুরুর আলোচনায় ব্যাখ্যাটা আমি টেনে এনেছিলাম যে শুধু বিএনপি না, রাজনৈতিক দলের কন্ট্রিবিউশনকে এক্সক্লুড করার চেষ্টা করে একটা ওই আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের নিজস্ব, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ইতিহাস হিসেবে যেমন একটা গ্লোরিফাই করার চেষ্টা করে, শুধুমাত্র বঙ্গ এই শেখ মুজিবুর রহমান কেন্দ্রিকই একটা ইতিহাস রচনা করার চেষ্টা করে। এইখানে কিছু মানুষ শুধুমাত্র এটাকে একটা ছাত্র আন্দোলন হিসেবে গ্লোরিফাই করার চেষ্টা করে। এটা সম্পূর্ণ ভুল, কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন ছিল না। আমি 18ই জুলাই অ্যারেস্ট হয়েছি। আমি কেন অ্যারেস্ট হয়েছি? আমার সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমির খুসরু মাহমুদ থেকে শুরু করে নজরুল ইসলাম খান, অনেকে গ্রেপ্তার হয়েছে। তারা কেন গ্রেপ্তার হয়েছে? নজরুল ইসলাম খান শ্রমিক সংগঠন করে, শ্রমিকদেরকে নিয়ে কাজ করতেছিলেন। রুহুল কবির রিজভী ভাই সহ আমরা, জামাতের নেতারা, হেফাজতের নেতারা, আমরা এই আন্দোলনে কীভাবে সম্পৃক্ত হওয়া যায় এগুলো নিয়ে ফোনে আলোচনা করছিলাম। সবাইকে অ্যারেস্ট করেছে। সুতরাং এই আন্দোলনে সবার কন্ট্রিবিউশন ছিল, শুধুমাত্র মানে বিএনপি বা স্পেসিফিক কোনো রাজনৈতিক দল না। সেখানে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার ছিল। কাজেই তাদের অবদানকে খাটো করে দেখা, তাদেরকে এক্সক্লুড করার কোনো প্রশ্নই ওঠে না। গত 15 বছরে সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত দল এই দলটি, এটা স্বীকার করতে হবে। খালেদা জিয়ার মতো একজন নারী মানুষ, তিনি তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বিনা চিকিৎসায়। সেটা অবশ্যই তার প্রতি যে অবিচার করা হয়েছে এটার আমরা প্রতিবাদও করেছিলাম। সেখানে কোনো দলকে আমার মনে হয় এক্সক্লুড করার সুযোগ নেই। আচ্ছা, ধন্যবাদ কাজী জেসিন। আমি একটু বলতে চাই এখানে একটা আপনি দেখবেন যে খুব শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে এর বদলে বি চাই না। সো এই যে কথাটা এর বদলে বি চাই না, এটা খুবই সিগনিফিক্যান্ট এই সময়ে। এই জন্য যে এটার সাথে অনেকগুলো শর্ত আছে যেটা মিলে যাচ্ছে, যে আপনার আসলে এরকম একটা বিষয় আছে। অনেকে বলে যে আপনার একটা ষড়যন্ত্র আছে -2, সেই 111 আবার ফিরে এসেছে। তো এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে যে কেন আমরা দেখছি যেখানে কিনা আপনার কদিন আগে দেখলাম যে জায়গা দখল করছে এবং সেখানে আপনার আওয়ামী লীগের কর্মীকে পাওয়া গেছে। সো আওয়ামী লীগের কর্মী কি এখন বিএনপির কর্মী হয়ে জায়গা দখল করতে
করতে যাচ্ছে এবং সেটাকে প্রমোট করা হচ্ছে সেটাও দেখেছি, সেটাও কিন্তু স্বীকার করতে হবে। এর মানে এই না যে বিএনপির কেউ এই দখলের সাথে জড়িত না, সেটাও হয়েছে, বাট এই কনস্পিরেসিও আছে অ্যাট দ্য সেম টাইম। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে আপনার মানে মানুষ, জনগণ ভোট দিয়ে কাকে নেবে না নেবে, কাকে গ্রহণ করবে, সেখানে তরুণদের অংশগ্রহণ কতটুকু থাকবে, বিএনপির কতটুকু অংশগ্রহণ থাকবে, সেটা তো জনগণই ঠিক করবে। কিন্তু যখন কিনা এটা আমরা কাউকে বলতে শুনি যে দুটো দলকে আমরা দেখেছি, তখন আমার খারাপ লাগে। কেন জানেন? বিএনপির ভুল আছে, বিএনপি যে কখনোই কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল না তা তো না, আমরা দেখেছি। বাট গত 15 বছর আওয়ামী লীগে যা করেছে, একটা শেষ পর্যন্ত গণহত্যার মধ্যে দিয়ে সরকারের, শেখ হাসিনার পতন হলো। এই সরকারের সাথে যখন কেউ বলে যে দুটো দলকে আমরা দেখেছি, তখন আমার আসলে খারাপ লাগে। আমার মনে হয় যে এটা জনগণই নির্ধারণ করবে যে আলটিমেটলি মানে কোন দল কীরকম। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় এটাও সত্যি যে বিএনপির কাছ থেকে আমরা চাই যে বিএনপি সামনে দেশকে কীভাবে পরিচালনা করবে এটা আরও স্পষ্ট করুক। কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষা আরও অনেক স্পষ্ট, আমাদের তরুণদের আকাঙ্ক্ষাও এখানে যোগ হয়েছে। সেটা মাথায় রেখে বিএনপিকেও বোধহয় সামনে আসতে হবে। ধন্যবাদ কাজী জসিম, নুরুল হক নূর, ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।